ব্রাহ্মণবাড়িয়া পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। খুবই ভয়াবহভাবে তাদের উপর হামলা করা হচ্ছে। দেখুন এনসিপি নেতাদের সর্বশেষ কি হয় এবং আওয়ামী লীগ কর্মীরা কি করে। ব্রাহ্মণবাড়িয়ার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। এদিকে আজ আবারও এনসিপি নেতাদের উপর ভয়াবহ প্রভাব পড়ে। গোপালগঞ্জ থেকেও খারাপ অবস্থা ব্রাহ্মণবাড়িয়া হয়েছে। আওয়ামী লীগ আবারও জেগে উঠে এই নিয়ে সবাই হিমশিম খাচ্ছে। কি হবে দেশে? অনেকেই আহত, গুরুতর আহত, অনেকে নিহত হয়েছেন। তো এই প্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম থেকে সফট ছিলাম যে কোনোভাবে যেন তাদের উপরে আমরা বল প্রয়োগ করার চিন্তা করি নাই, এবং দুই পাশ থেকে আমরা দেখছেন যে প্রথমে চেষ্টা করছিলাম ব্যারিকেড দিয়ে আটকায় রাখার, তারপরে যেহেতু আটকায় থাকে নাই তারা ডক্টর ইউনূসের সময় বোধহয় ফুরিয়ে আসছে। ডক্টর ইউনূসের হয় চাকরি যাবে, আর না হলে ডক্টর ইউনূসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে। তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি। নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন, অনেক অনেক লাশ উপহার দিচ্ছেন নতুন বাংলাদেশে। এটা যদি জুলাই মাসে জানতাম, আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না। না, বিএনপি কোন কেন্দ্রের বাজে? বিএনপি আগে ডাকতে হবে। এইগুলো করে বৈষম্য সৃষ্টি করেন, এই জন্য বৈষম্য সৃষ্টি করেন। আর এই সিস্টেমের বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে আপনার আওয়াজকে টেকনিক্যালি বন্ধ করা হয়। আপনি মনে করতেছেন আমাদের সরকাররা এগুলা করে? না ভাই, আপনি কোথায় গিয়ে কার বিরুদ্ধে কথা বলবেন? তবে আমার মনে হয় আমাদের বিমান বাহিনীর এই F7 যুদ্ধ বিমানে গত গেল কয়েক দশকে 8 জন মেধাবী পাইলট জীবন হারিয়েছে। এদিকে এবার দেশে আসার অনুমতি পেল শেখ হাসিনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাজপথে নামা শুরু করেছে শিক্ষার্থীরা। ডক্টর ইউনূসকে জুতার মালা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে কলেজ শিক্ষার্থীরা। কপাল পুরল ডক্টর ইউনূসের। হ্যাঁ, কপালপুরে এবার ডক্টর ইউনূস সরকারের। একদিকে দেশ উত্তাল হয়েছে, অন্যদিকে এনসিপি নেতা কর্মীদের পথসভায় আবারও গন্ডগোল হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছিলেন গোপালগঞ্জের মধ্যে এনসিপি নেতা কর্মীদেরকে কি করা হয়েছিল, তারপর কক্সবাজারেও অনেক ঝামেলা হয়েছে, এবং ইতিমধ্যে তারা কিন্তু গত কিছুদিন আগে যে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনা থেকে অনেক নিউজ আসে বা এনসিপি নেতাদের কর্মীদের উপর অনেক প্রভাব পড়ে। এই নিয়ে সাধারণ মানুষরা ডক্টর ইউনূসের বিরুদ্ধেও কথা বলে। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক পরিস্থিতি যে উত্তাল হয়েছে, অন্যদিকে ডক্টর ইউনূসের উপর যে বিভিন্ন প্রভাব পড়তেছে বা বিমান দুর্ঘটনার বিভিন্ন তথ্য যে ফাঁস হচ্ছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। দেশের রাজনীতির সর্বশেষ আপডেট। ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখেছেন, সেইগুলোর বাকি অংশগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো এবং দেশের আপডেট নিউজগুলো স্পষ্টভাবে ক্লিয়ার করব। এই যে দেখুন, নতুন করে সাজাবো, নতুন দৃষ্টিকোণ থেকে দেখবো, নতুন বাংলাদেশকে দেখবো। হ্যাঁ, আপনারা আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিচ্ছেন। সন্ধ্যার পরে কোনো পুরুষ মানুষ ছাড়া আমরা বের হইতে পারি না, 2000 টাকার বেশি সাথে রাখতে পারি না। হাজার হাজার চিন্তায় উপহার দিচ্ছেন, অনেক অনেক ডাকাতি উপহার দিচ্ছেন, অনেক অনেক লাশ উপহার দিচ্ছেন নতুন বাংলাদেশে। এটা যদি জুলাই মাসে জানতাম, আমি অন্তত এই স্বাধীনতার জন্য যাইতাম না ভাই। ডক্টর ইউনূসের সময় বোধহয় ফুরিয়ে আসছে। ডক্টর ইউনূসের হয় চাকরি যাবে, আর না হলে ডক্টর ইউনূসের ক্ষমতা ভীষণভাবে সীমাবদ্ধ করে আনা হবে। তার প্রমাণ আমি খুঁজে পাচ্ছি হাসনাত আব্দুল্লাহর কথায়। আপনারা যারা গত আগস্ট থেকে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে হাসনাত আব্দুল্লাহ, এই ছাত্র নেতা, জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখ্য সমন্বয়ক, এখন তিনি এককভাবে ব্যাপক ক্ষমতাশালী হয়ে উঠেছেন, এবং তিনি যার নাম উচ্চারণ করেন, তিনি প্রধান বিচারপতি থেকে শুরু করে সচিবালয়ের কোনো কর্মকর্তা হন বা কোনো উপাচার্য হন বা যেখানে যেই পদে অধিষ্ঠিত থাকেন না কেন, তিনি যদি কারো নাম উচ্চারণ করেন যে ওই ব্যক্তিকে সরে যেতে হবে, তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি পিনাকি ভট্টাচার্যের ভাষায় জয় বাংলা হয়ে গেছেন। ডক্টর ইউনূসের জয় বাংলা হওয়ার বোধহয় সময় এসেছে। হাসনাত আব্দুল্লাহ দুটো কৌশলে কাজ করেন। সকলেরই যে চাকরি খেয়ে দেন এমন নয়। ফেব্রুয়ারি মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে তিনি যে মন্তব্য করেছিলেন, তারপরের ঘটনা প্রবাহ বিবেচনা করলে দেখবেন যদি বা চাকরিতে কেউ টিকে যায়, তাহলেও সেই চাকরিতে আসলে তার সবসময় প্রাণ ধুকপুক ধুকপুক করতে থাকবে। শেষ পর্যন্ত কয়দিন তিনি টিকতে পারবেন এই নিয়ে টেনশনে, উত্তেজনায়, আশঙ্কায়, উদ্বেগে একরকম ক্ষমতাহীন বিড়াল হয়ে থাকতে হয় ওই পদে আসীন ব্যক্তিকে। কাজেই হাসনাত আব্দুল্লাহ যখন চাঁদপুরের জনসভায়, জাতীয় নাগরিক পার্টির জনসভায় সরাসরি ডক্টর ইউনূসের দিকে আঙুল তুলে স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন, নিশ্চিত থাকেন ডক্টর ইউনূসের সামনের দিন কঠিন দিন। কারণ হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির কোনো নেতার মুখে এখন পর্যন্ত কখনো এর আগে ডক্টর ইউনূসের নাম উল্লেখ করে কোনো সমালোচনা, স্বজনপ্রীতি তো দুর্নীতির অভিযোগ, এবং কেন সেটা দুর্নীতির অভিযোগ সেটা তো বলছি, কিন্তু ধরুন স্বজনপ্রীতি বা কোনো রকম দুর্নীতির অভিযোগ আমরা এর আগে শুনিনি। ডক্টর ইউনূসের নাম উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ চাঁদপুরের জনসভায় বলে এসেছেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি এসেছেন ডক্টর ইউনূসের ভাই ব্রাদার কোটায়। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে কাজ করা ছাড়া এর আর কোনো যোগ্যতা নেই। স্বাস্থ্য উপদেষ্টার উচিত তার পাওয়া সব বেতন ফেরত দেওয়া এবং
তিনি কোনো কাজকর্ম না করে এই যে স্বাস্থ্য উপদেষ্টা পদটি দখল করে আছেন, সেই কাজে থেকে তিনি যা উপার্জন করছেন সেই উপার্জন হারাম হবে। হাসনাত আব্দুল্লাহ এমন বক্তব্য কি সত্যি শুধু স্বাস্থ্য উপদেষ্টাকে উল্লেখ করে দিলেন, নাকি ডক্টর ইউনূসের হৃদকম্প ঘটাতে এমন বক্তব্য তিনি বলতে পারবেন? আপনারা জানেন যে ডক্টর ইউনূসের 5 দশকের বিশ্বস্ত সঙ্গী হওয়া ছাড়া ডাক্তার নূরজাহান বেগমের কোনো কাজ নেই, এমনকি গত দুদিনের নবনীতা চৌধুরীর বয়ানেও বারবার সে কথা উল্লেখ করেছি। আর হাসনাত আব্দুল্লাহর মতো প্রবল প্রতাপশালী ব্যক্তি, সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম, গত আগস্টের পর থেকে, কিংবা বলা যায় এই সরকারের ওপর সবচেয়ে প্রভাব রাখতে পারেন যেই ছাত্রনেতা, সেই হাসনাত আব্দুল্লাহ জানতেন না ডক্টর ইউনূসের ভাই ব্রাদার কোটায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসে নূরজাহান বেগম আসল কাজ কিছুই করছেন না আর লুটপাটের এক মহা ব্যবস্থা সাজিয়ে রেখেছেন? তিনি জানতেন। তাহলে এই সময়ে কেন হঠাৎ করে ডক্টর ইউনূস ভাই ব্রাদার কোটায় নূরজাহান বেগমকে নিয়োগ দিয়েছেন এ কথা জনসভায় গিয়ে উল্লেখ করলেন? এই প্রথমবারের মতো কেন হাসনাত আব্দুল্লাহ কিংবা জাতীয় নাগরিক পার্টির কোন নেতা প্রথমবারের মতো ডক্টর ইউনূসের এটা স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হিসেবে জনসমাবেশে উল্লেখ করলেন এবং সারা বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম সাহস করলো হাসনাত আব্দুল্লাহর ভাষ্যে তখন সে কথা আপনাদের জানাতে? কারণ হাসনাত আব্দুল্লাহ জানে, বাংলাদেশের সংবাদ মাধ্যম জানেন, আপনি আমিও জানি যে ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ হয়তো নূরজাহান বেগম, কিন্তু আরো অনেক অনেক উদাহরণ তার সরকারে ছড়ানো আছে। তার নিজের আপন ভাতিজা কাজ করেন প্রেস উইংয়ে, ডক্টর ইউনূসের ইউনূস সেন্টারে তার ডান হাত হিসেবে, তার সেক্রেটারি হিসেবে, তার সকল অ্যাপয়েন্টমেন্ট যিনি রক্ষা করতেন, সেই লামিয়া মোর্শেদকে নিয়ে আসা হয়েছে প্রধান উপদেষ্টার দপ্তরে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কারী নামক এক পদ সাজিয়ে। ডক্টর ইউনূস এখন পর্যন্ত যত বিদেশ সফরে গেছেন, কোথাও তিনি এই লামিয়া মোর্শেদকে রেখে যেতে পারেননি। তাহলে ইউনূস সেন্টার থেকে বা নিজের পরিবার থেকে এনে এই যে তিনি বিভিন্ন জায়গায় তার বিশ্বস্ত লোকদের বসালেন, কিংবা বিদেশ থেকে তিনি যাদের উড়িয়ে এনেছেন, তাদেরকে হাসনাত আব্দুল্লাহরা চেনেন? মানে এই আশিক চৌধুরী হাসনাত আব্দুল্লাহরা চেনেন তাকে? কিংবা ফায়েজ তাইয়াব নামের যেই ব্যক্তি এসেছেন তথ্য প্রযুক্তি বিশারদ হিসাবে, কিংবা খলিলুর রহমান নামে যেই ব্যক্তিকে উড়িয়ে এনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছে, তাদের বিষয়ে কি ডক্টর ইউনূস যথাযথ অনুমোদন কিংবা পরামর্শ করেছিলেন তিনি যাদেরকে তার নিয়োগকারী বলেন সেই হাসনাত আব্দুল্লাহদের সঙ্গে? তাহলে ভাবুন তো, হাসনাত আব্দুল্লাহরা সবচেয়ে বড় স্বজনপ্রীতির উদাহরণটা এখন আমাদের সামনে তুলে ধরেছেন। সামনে বড় তালিকা আসছে। পিনাকি ভট্টাচার্য এবং হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সরকারের সিদ্ধান্তের মূল সিদ্ধান্ত গ্রহণকারী এই দুই ব্যক্তির কথা এবং মনোভাব মিলিয়ে দেখলে বুঝতে অসুবিধা হয় না যে দুজনেই চাইছেন ডক্টর ইউনূসের ক্ষমতা কমে আসুক এবং ডক্টর ইউনূসের ভাই ব্রাদারদের দিয়ে গঠিত এই উপদেষ্টা পরিষদ কিংবা তার বিশেষ সহকারীদের যে বিরাট মেলা তিনি বসিয়েছেন, সেই রাজত্বের দিন বোধহয় ফুরিয়ে আসে। এনসিপিকে নিয়ে সরকারের যে ভাবনা, সরকারের বিভিন্ন রকমের পদক্ষেপ, এনসিপিকে বড় দলের মর্যাদা দেয়া, এনসিপিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিভিন্ন জনসভা পথসভা করানো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন উপস্থিতি, রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে তাদের পেছনে ঢালা, এই ব্যাপারগুলো সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আকারে দায়ের করা হলো। এই অভিযোগগুলো গতকালকে যখন 13 দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা, তখন 13 দলের পক্ষ থেকে বলা হয়েছে অনেক কথা। সেই বৈঠক শেষে নুরুল হক নূর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপিকে এই গুরুত্ব দেয়া, নিবন্ধন না থাকা একটা দলকে কিভাবে সরকার বড় দল হিসেবে আখ্যা দেয় সেই ব্যাপারে প্রশ্ন তুলেছেন। 13 দলের পক্ষ থেকে এই প্রশ্ন তোলা হলেও এখন পর্যন্ত বড় দল বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো প্রশ্ন তুলতে আমরা দেখিনি। তাহলে বিএনপি এক ধরনের এনসিপির সঙ্গে সমঝোতার রাজনীতি কি করে চলেছে? তারা নিশ্চুপ থাকার রাজনীতি কিছু করে চলেছে? অনেকে বলছেন যে বিএনপি যে কোনোভাবে এনসিপির সঙ্গে দূরত্ব তৈরি না করে তাদের সঙ্গে একটা সখ্যতা রেখে যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠানের দিকে যেতে চাই, যেন নির্বাচনটা করে তারা ক্ষমতায় যেতে চাই। তাই এনসিপিকে নাড়ানাড়ির মধ্যে তারা যাচ্ছে না। ব্যাপারটা কি সেটাই আলোচনা করে দেখার চেষ্টা করবে এই ভিডিওতে। ছিলাম সরকার এনসিপিকে যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এনসিপিকে যেভাবে বড় দল হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে, তৃতীয় বৃহত্তম দল হিসেবে এক ধরনের স্বীকৃতি দিয়ে দিয়েছে এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদের সারা দেশে সমাবেশ করানো হচ্ছে, রাষ্ট্রের অর্থ খরচ হচ্ছে তাতে, এরকম ব্যাপারগুলো অবশেষে রাজনৈতিকভাবে অভিযোগ আকারে সরকারকে বলা হলো। গতকালকে 13 দলের সঙ্গে বৈঠকে 13 দলের বেশিরভাগ দলই এই অভিযোগগুলো করেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বের হয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, গণ অভ্যুত্থানের পরে বিপুল জনপ্রিয় জনসমর্থিত সরকার যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থনও সরে যাবে।
যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কি না। সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি। বলেছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, এখনও রাজনৈতিক মাঠে তাদের শক্ত একটা অবস্থান আছে। বিএনপির মতো একটা বড় দলের সঙ্গে সরকার আলাদাভাবে আলাপ করতেই পারে, সেটা খুবই স্বাভাবিক। কিন্তু 4টা দলকে কোন ক্রাইটেরিয়ায় তারা বড় দল হিসেবে ট্রিটমেন্ট দেয়? গতকাল রাতের বৈঠকে ডাকা 4টা দলের মধ্যে তো একটা দলের নিবন্ধনই নাই, সদ্য গঠিত। এই অভিযোগটা আজকের বৈঠকে সব দলের নেতারাই উপস্থাপন করেছেন। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা নিরপেক্ষ আচরণ এবং এই গণ অভ্যুত্থানের অংশীজনদের যথার্থ মূল্যায়ন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে দলের নিবন্ধনই নেই, যে দলের জন্ম কদিন আগে হলো, এখন পর্যন্ত নিবন্ধন পায়নি, সেই দলকে সরকার বড় দল হিসেবে ট্রিট করছে কিভাবে। অন্য দলগুলোর পক্ষ থেকেও এই কথা বলা হয়েছে যে এখানে বড় দল ছোট দল আলাদা করার জন্যই ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। অনিবন্ধিত এনসিপি কি করে বিএনপির মতো দলের সঙ্গে একদিনে ডাক পেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন সবাই। বৈঠকে দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা নিয়ে তাদের উদ্বেগের কথা তুলে ধরেছেন। সরকার কেবল সংকটে পড়লেই তাদের ডাকে, এমন কথাও তারা বলেছেন। একটি দলের প্রতি সরকারের পক্ষপাতমূলক আচরণ, বিচার ও নির্বাচন সংস্কারের ধীরগতি এবং সাম্প্রতিক ঘটনাবলী যেমন গোপালগঞ্জ ও মাইলস্টোনের ঘটনা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। দলগুলো জাতীয় ঐক্য বজায় রাখা, একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন, দুর্নীতি দমন এবং সুশাসন নিশ্চিত করার উপরে জোর দিয়েছেন। সেখানেই যে আলোচনা হয়েছে সেই আলোচনার প্রেক্ষিতেই বলা যায় যে এই 13 দলের পক্ষ থেকে যখন এটা জানানো হলো তখন আমরা দেখেছি যে এই ব্যাপারে বিএনপি একেবারে নিশ্চুপ। এনসিপিকে সরকার একেবারেই প্রকাশ্যে আলাদাভাবে ট্রিট করছে, আলাদাভাবে তাদেরকে সেবা শুশ্রূষা করছে। রাষ্ট্রীয় সমস্ত প্রোটোকল তাদের উপরে ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্রের অর্থ খরচ হচ্ছে। এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠকে 4 দল প্রথমে অংশ নিল, সেখানে সরকারের পক্ষ থেকে বলা হলো যে 4টি বৃহৎ দলের সঙ্গে আমরা বৈঠক করছি। 3 নম্বরে এনসিপির নাম বলা হলো। এনসিপি এবং ইসলামী আন্দোলন কিভাবে বৃহৎ দল হলো সরকারের কাছে, সেই প্রশ্নটা জেগেছিল। কিন্তু বিএনপিকে এই ব্যাপারে কোনো কথা কখনোই বলতে শোনা যায়নি। এই কারণেই বিএনপি সম্পর্কে অনেকেই বলেন যে বিএনপি আপাতত এনসিপির সঙ্গে কোনো ধরনের ঝামেলায় যেতে চায় না। এনসিপি যেহেতু সরকারের আশীর্বাদপুষ্ট, সেই কারণেই একটা সমঝোতামূলক পরিবেশ তো বজায় রেখে মূলত তারা নির্বাচনের দিকে যেতে চায় এবং নির্বাচনে যেহেতু তারা নিশ্চিত জয়ী হবে এটা ভেবেই নিয়েছে, সেই কারণে তারা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের দিকে বেশি মনোযোগী। আবার এই তারা যখন ধরে নিচ্ছে তখন এনসিপি নেতারা, পাটোয়ারি সহ অনেক নেতাই কিন্তু প্রকাশ্যে গণমাধ্যমে টক শোতে বলছেন আগামী নির্বাচনে বিএনপি 50টা আসনও পাবে না। এরকম অবস্থায় প্রশ্ন তো জাগেই যে আগামী নির্বাচন যদি বিএনপি 50টা আসন পায় তাহলে বাকি 200-250 আসন কারা পাবে? সেগুলোকে এনসিপি পাবে? দেশের পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে। প্রশ্ন হচ্ছে কারা এই চেষ্টা করছেন, কেন করছেন? ঘুরে ফিরে হয়তো আমরা একই জবাবই পাবো, তারপরে কথাগুলো ক্রমাগত বলে যেতে হবে। আমি শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি নিয়ে কথা বলছি। গতকাল হয়তো আমরা খেয়াল করেছি, তাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি তার জবাব সাংবাদিকদেরকে দিয়েছেন। তিনি বলছেন তিনি নিজে মনে করেন না যে তার দিক থেকে কোনো অবহেলা বা ভুল হয়েছে, মানে যেটা নিয়ে ভুল হয়েছে এটা নিয়ে পদত্যাগ দাবি করা যায়, এটাও অবিশ্বাস্য। আমি আসবো সেই জায়গায়। তো তিনি বলছেন সেটা তিনি মনে করেন না, কিন্তু তাতে নিয়োগকর্তা রয়েছে, তিনি প্রধান উপদেষ্টাকে ইন্ডিকেট করেছেন তারা যদি মনে করেন তাহলে তিনি চলে যাবেন। খুবই স্মার্ট একটা জবাব, সঠিক একটা জবাব। আমরা এই ভদ্রলোককে চিনি, তাকে নিয়েও কয়েকটা কথা বলবো। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা কি? তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওপরের অভিযোগ। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি একটা ছুটি দিতে দেরি করেছেন, রাত 3টা বেজে গেছে। যেদিন এই দুর্ঘটনাটা ঘটলো বিমানের, সেদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। তারপর দিন এইচএসসি পরীক্ষা ছিল, রাষ্ট্রীয় শোক ঘোষণা করলেও সাধারণত সব কিছু বন্ধ হয়ে যায় না, ওটার কতগুলো নিয়ম আছে। কিন্তু পরীক্ষা পেছানোর বা বন্ধ ওই দিনের পরীক্ষা স্থগিত করার দাবি ওঠে, সেটা হতেই পারতো, এটা আরেকটু আগেও হতে পারতো, কিন্তু এটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। এবং সেটাকে কেন্দ্র করে তার পরদিন সচিবালয় ভেঙে চুরে ঢুকে যায় স্টুডেন্টরা, এবং এই ঢুকে যাওয়ার পর যে সচিব ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়। কারণ এইটাও মানে গুজব বলবো, যে গুজবও রটে যায়, ছড়িয়ে পড়ে যে সচিবের কারণে এই কাজটা করা যায়নি, উপদেষ্টা নাকি চেয়েছিলেন। আবার পরে সাথে উপদেষ্টাকে এখন যুক্ত করা হলো, যেহেতু সচিবকে সরানো গেছে। এই যে সচিবকে সরানো এরকম চাপের মুখে, এটা অবিশ্বাস্য এবং এগুলোই এই প্রবলেমগুলো তৈরি করে। আমি মনে করি মানে দুর্ঘটনার পর দিন দুটো জায়গায় এক ধরনের মবের শক্তি পরীক্ষা করা হয়েছে, কিভাবে মব তৈরি করা যেতে পারে কিনা। মব এগুলোকে আসলে বলাও এক ধরনের অদ্ভুত ব্যাপার হবে, এগুলোর বাইরে থেকে দেখতে মব মনে হয়, কিন্তু এর পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে, আমরা সেটা নিয়েও কথা বলবো।
আমরা খেয়াল করি একটা সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে, কিছুটা দেরি হয়েছে, রাত 3টায় এই সিদ্ধান্ত জানা গেছে। এটা নিয়ে কিছুটা মিসম্যানেজমেন্টের অভিযোগও যদি করি, সেটা সচিবের পর এখন উপদেষ্টাকেও সরিয়ে দিতে হবে। মানে জনাব সিআর আবরারকে আমরা চিনি, দীর্ঘদিন থেকে চিনি, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, জরুরি কথা, দীর্ঘদিন লিখে গেছেন, কাজ করে গেছেন, তার প্রতিষ্ঠানের মাধ্যমেও কাজ করে গেছেন বিভিন্ন রকম শ্রেণীর মানুষের সাথে। মানে আমাদের গভীর শ্রদ্ধা পাওয়ার মতো একজন মানুষ তিনি। সেই মানুষটা আমরা এটাও বুঝতে পারি অহেতু পদার্থ করে থাকার মানুষ নন। আবারও বলছি, আমরা অনেকেই তাকে খুব কাছ থেকে অনেক দিন থেকে চিনি, তার অ্যাক্টিভিজম দেখেছি। পদ রেখে ধান্দা করতে হবে সিআর আবরার সেই মানুষ নন। কিন্তু এই মানুষটাকেই সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমি আবারও মনে করি যে এগুলো উনি আসলে একটা পরীক্ষা, উনি আসলে একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছেন। কিছু মানুষজন তাদের শক্তি পরীক্ষা করছে সিআর আবরারকে তারা সরাতে পারেন কিনা। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে এই এনসিপি নেতা কর্মীদের বা বিমান দুর্ঘটনার বিষয়ে কথা হয়, ডক্টর ইউনূসের উপর বিভিন্ন প্রভাব, এগুলো নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।